তাদের থেকে যা প্রকাশ, যা চিন্তা, বুদ্ধি, বৃত্তি, বিবেচনা, সেই পরিধি মতনই সবকিছু মাপ কাঠি দিয়ে তাকে মাপ করা সম্ভব নয়। বহু আগেও বলেছি, বারবার বলেছি, সৃষ্টি রহস্য, সৃষ্টি তত্ত্ব, তার বিবরণ, তার ব্যাখ্যা, তার বর্ণনা যদি তন্নতন্ন করে নিরীক্ষণ করা যায়, পরীক্ষা করা যায়, বিচার করা যায়, তবে কি তার থেকে এইটুকুন খুঁজে পাওয়া যায় নাকি যে এর পিছনে নিশ্চয়ই একটা মহৎ উদ্দেশ্য বা মহান উদ্দেশ্য জড়িত রয়েছে? যদি বলি ভুল হবে। ভূতাত্ত্বিকরা বলে যারা খুঁজে প্রত্নতাত্ত্বিকরা যারা অনেক ছোট ছোট বিষয় বস্তু থেকে বহু লক্ষ লক্ষ বছরের সন্ধান যেমনি করে খুঁজে পায়, যেমনি করে খুঁজে পায়, তেমনি করে যদি আমরা বিচার করি, তন্নতন্ন করে খুঁজে দেখি, তবে এই সৃষ্টির উদ্দেশ্য শুধু জন্ম মৃত্যু, এটি কি শেষ? তারপর এর ভিতরে, এই রহস্যের ভিতরে আরো কিছু গভীর উদ্দেশ্য লুকায়িত আছে কিনা, বা প্রকাশ্যে আছে কি প্রকাশ্যে আছে কিনা, সেই ইঙ্গিত আমরা এই বস্তুর তত্ত্ব থেকে, বস্তুত্ব থেকে, সৃষ্টি তত্ত্বের থেকে কি তার কোনো কিছু ইঙ্গিত কি পাই না? শুধু জন্ম মৃত্যু এইটুকুনিটি আমাদের খেলা শেষ, সৃষ্টি তত্ত্ব শেষ, রহস্য শেষ। এত সূক্ষ্ম, বিবেচনায় ভরা, জ্ঞান গর্ভে ভরা, সূক্ষ্মাতি থেকে অতি সূক্ষ্মে ভরা, তা থেকে আরো অতি সূক্ষ্মের দিকে যে নেই, সূক্ষ্মের দিকে যে নেই, সূক্ষ্মাতির অতি সূক্ষ্মের উদ্দেশ্যের পথে যে নেই, সেটা হঠাৎ মুছে ফেলাও একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এটা সংস্কারের কথা নয়, কল্পনার কথা নয়, ভাব উচ্ছ্বাসের কথা নয়, সম্পূর্ণ বস্তুভিত্তিক কথা। আকাশ পানে তাকালে অগণিত গ্রহ রয়েছে, চন্দ্র সূর্য দেখব। বিজ্ঞানের মতে
অনেক ব্যাখ্যা, অনেক বিবরণ এদের সৃষ্টি তত্ত্বে আছে, সৃষ্টি রহস্যে আছে, সৃষ্টির বর্ণনায় রয়েছে, সৃষ্টির বর্ণনায় আছে। যে বর্ণনাই হোক, যে বর্ণনায় বর্ণিত হোক, তাতে কিছু আসে যায় না। কিন্তু বিষয়বস্তু যখন সম্মুখে, দৃষ্টিতে, প্রত্যক্ষে, সেটাকে কি করে মুছে ফেলা যায়? সেটার উদ্দেশ্য শুধু এতটুকু সীমাতেই সীমিত আছে, তাই বা কি করে বলি? আর এইটুকুনের জন্যই এত বড় সৃষ্টি রহস্য, তারই বা প্রয়োজন কি? সমস্যার সমাধান কিন্তু এখনো পাইনি। আমরা যাত্রী, যাত্রার পথে খুঁজবো, খুঁজে দেখব, বার করব এর ভিতরকার রহস্য। এই বিষয় নিয়ে গড়ে উঠল, এই বিষয়বস্তু নিয়ে গড়ে উঠল কত শাস্ত্র, কত ধর্ম, কত মত, কতই না, কতই না। কিন্তু কোনোটাতেই লাগাল পাওয়া, কোনোটাতেই এখন পর্যন্ত লাগাল পাওয়া যাচ্ছে না। সেই সমস্যার সমাধান শাস্ত্রে, গ্রন্থে, সর্বদেশের ভাষায়, সাহিত্যে, কবিতায়, ছন্দে, কাব্যে, এখানকার দিক থেকে অতুলনীয়, সেই বিষয়ে কোন সন্দেহ নাই। এবং গল্পে ওইসব পাঠ করে এক একজন দিগ্বিজয় পণ্ডিত যে না হয়েছে তা নয়। ওই বিষয় নিয়ে তত্ত্ব বিতর্কের মাধ্যমে বাগ বিতণ্ড যে না চলে তা নয়, এখনো চলছেই। চলার পথে চলতে থাকে, সেইভাবেই চলছে। চলা তো আর গিয়ে থামছে না, তার একটা উদ্দেশ্য কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারছে না। আর যা বলে আসছেন সেই বিষয়ের লাগালো বা ছোঁয়াচেও কেউ সহজে পাচ্ছে না। কে পাচ্ছে তা জানি না, কারা পাচ্ছে তা জানি না। যাই হোক, অঙ্ক হয়ে শেষ পাতায় লেখা থাকে অঙ্কের ফল। তাই অঙ্ক করতে করতে যায়, ফলটা গিয়ে দেখে, যখন ফল মিলে না আবার করতে শুরু করে। ভুল কোথায় বিচক্ষণদের কাছে জিজ্ঞাসা করে, সে ভুল সংশোধন করে নেয়। দুঃখের বিষয়, আমরা সেই অঙ্কের ফলটাই তো জানলাম না, জানা গেল না। যদি জানা যেত
যে এই হলো অঙ্কের ফল, এখানে শেষ। তা না হয় যেইভাবেই হোক অক্লান্ত পরিশ্রম করে কষ্ট স্বীকার করে যেইভাবেই হোক সেখানে পৌঁছানোর একটা মোহ থাকে। এখনকার মোহটা কোথায়, যাবোটা কোথায়? সারা উদ্দেশ্যে ঠিকানাবিহীন ঘুরা কি সম্ভব? বুদ্ধিভ্রষ্টের মতো। এ তো বুদ্ধিমানের কথা নয় যে তুমি যাও কার কাছে। তখন চাইব ঠিকানা, তো ঠিকানা যাই না, খুঁজতে খুঁজতে যাও। এই কোন দেশ কোন জায়গা কিছুই জানা নাই, তার কাছে এ কি করে? ঠিকানাটা তো জানা থাকা দরকার। তারপরে যাওয়া না যাওয়া, পথে যত জটিল যত কিছুই হোক না কেন সেগুলো তখন স্বীকার করে পরিশ্রম স্বীকার করে না হয় যাওয়া যায়। কিন্তু আজও অবধি পৃথিবীর কারো কাছ থেকে এই সৃষ্টি তত্ত্বের শেষ উদ্দেশ্যটা কি, ফলাফল কি, কেন সৃষ্টি, প্রয়োজনটা কি, এইটার রহস্য বা এইটার ফলাফল কোন পাতায় কেহ সঠিকভাবে লিখে দিতে পারেন। যেগুলো লেখা হয়েছে সেগুলো যার যার আমার মনেও হয় এটাই ভেবে নিতে হবে। মন করা এক একজনের এক এক ভাব উচ্ছ্বাসের কথার মাধ্যমে ছেড়ে দিয়েছে অনন্ত মহাকাশের পথে। ভাব আর উচ্ছ্বাসের কথার উপরে নির্ভর করে কি চলা উচিত? কোন বুদ্ধিমান ব্যক্তি বা বিচক্ষণ ব্যক্তি সেই উচ্ছ্বাসের বসে কেহ যাবে না, সঠিক প্রমাণ দিকে। ঠিক তার জন্য গ্রন্থে শাস্ত্রে কত মনোসংযমের কথা, সংযতের কথা, কত উপদেশ হিতোপদেশ, কতই যা হয়ে গেল। কিন্তু হয়েই গেল, হলো কোথায়? হলো কোথায়? তার তো সঠিক নিদর্শন কিছু বুঝতে পারছি না। সবাই তাকে বুঝবে তবে তো নামবে। দুঃখের বিষয়, পৃথিবীর ইতিহাসে আজও ঠিক হল না এর সংসার। বিজ্ঞান জগতে কত কিছু বৈজ্ঞানিকরা আবিষ্কার করলেন, সেগুলো বাস্তব ভিত্তিক। যে জাহাজ জগতে চলছে তাহার উপরে ভিত করে বিজ্ঞান বাস্তব ভিত্তিক। যে সূর্য এইভাবে চলছে, বাতাস এইভাবে চলছে, এইগুলোকে একত্র করে এই কাজ করা যায়, বা জলকে এইভাবে করলে এই করা যায়, তাকে সিজিল মিছিল এই আকারে জল বাতাস আগুন সিজিল মিছিল করে এক একজনে এক একভাবে এক এক পথে যন্ত্রের মাধ্যমে কাজ করিয়ে দিচ্ছে। সেটা হল যান্ত্রিক ব্যাপার। মাইক্রোস্কোপ দিয়ে যেমন
যেখানে জীবাণু সব খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে অনেক কিছু দেখা যায়। বৈজ্ঞানিকরা মাইক্রোস্কোপ চক্ষু দিয়ে তারা এই জগৎকে বিচার করেছেন, সৌরজগৎকে বিচার করেছেন। তারা মাইক্রোস্কোপ চশমা লাগিয়ে নিয়েছেন। তারা সেই সমস্ত তাত্ত্বিক ব্যাপার, তত্ত্বের ব্যাপার, ভেতরকার ব্যাপার, রহস্যের ব্যাপার, কিভাবে কি হয়, কার মাধ্যমে কি হয়, কার আকর্ষণে কি হয়, কোন বস্তুর মাধ্যমে কোন বস্তু চালিত হচ্ছে, সেগুলো তারা বসে বসে দেখে দেখে আবিষ্কার করে সেগুলো যন্ত্রের মাধ্যমে ব্যবহার করে কাজে লাগাচ্ছে। তাদের তো উদ্দেশ্যটা পাওয়া গেল না। এটা হলো দুধের থেকে দই করা হলো, ক্ষীর করা হলো, সন্দেশ করা হলো, রসগোল্লা করা হলো, আরো না হয় আরো পাসপোর্ট করা হলো। এই জগৎ, এই সৌরজগৎ থেকে বিভিন্ন পদ বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বিভিন্ন পদ, রসগোল্লা, সন্দেশ, উড়াস্পুর, এই স্পুতনিক, এই উড়োজাহাজ, হ্যাঁ, এই বহু হাজার পদ তারা এই সৌরজগৎ থেকে বাদ করলেন। জনকথা দুধ থেকে যেমন বাদ করলেন, ঠিক আছে। মানুষ প্রয়োজনে অবস্থায় সবকিছু শিখে সেই মতে ব্যবহার করে। প্রয়োজনে যেমন বৈদ্যুতিক যেই ইলেকট্রিক চলে তাতে যে খরচা হয়, হাইড্রো ইলেকট্রিকে, হ্যাঁ, ইলেকট্রিসিটিতে যেটা ঝর্ণায় হাইড্রো ইলেকট্রিক, তারা নিজের এই বুদ্ধিকে, হঠাৎ বুদ্ধি তাদের ভিতরে জন্মালো যেখানে এই ঝর্ণার জলের ভিতরে এই ফাউন্টেনের মধ্যে যদি হাইড্রো ইলেকট্রিকের টাকা বসিয়ে দেয় তাহলে কারেন্ট খরচা অনেক কমে যাবে, তেল খরচা কমে যাবে, অনেক সুবিধা হবে। জলের দিক থেকে ঠিক তেমনি যে জল খনন করে পাওয়া যায় সেই জলকে ব্যবস্থা করে সেই জল শহরে সাপ্লাই করতে শুরু করে। প্রয়োজন ভিত্তিকে মানুষের বুদ্ধি বিবেচনা করে, সেটা হলো প্রয়োজন ভিত্তিক কাজ। এটা আস্তে আস্তে করে ক্রমশই ধাপে ধাপে খুলতে শুরু করছে। সেই দরজা বন্ধ থাকে, সেই দরজাগুলো তালা চাবি দিয়ে খোলা হচ্ছে। যেটা আছে তা দিয়েই সবকিছু, তার বাইরে বিজ্ঞানের জগৎ নয়। কিন্তু তার জন্য বিজ্ঞানীদের তাই নিশ্চয়ই করা হবে, ওরা প্রান্ত পরিশ্রম করে এইসব এতগুলো সামগ্রী, এতগুলো বিষয় বস্তু যে সমাজ কল্যাণে তুলে ধরছেন, সেই জন্য তাদের স্থান একদিকে উঠছে, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কথা হলো, দোকান তো অনেক অনেক দোকান, সবই পাওয়া যায়। প্রতিটা তো সবাই তো দেখছি মৃত্যুর পথে সবাই যাচ্ছে। এই তো পৃথিবীর ইতিহাসে কত কোটি কোটি জীব জন্তু, সব জীবেরা
সব বংশরা চলে গেছে, কিন্তু তারা কি দৃষ্টান্ত রেখে গেছেন এই সৃষ্টি রহস্যে। তো তখন আমরা বলবো এই সমস্ত আবিষ্কার রেখে গেছে, আমাদের সুবিধার জন্য এই সমস্ত আবিষ্কার করেছে, আবিষ্কারগুলো রেখে গেছে। ঠিক আছে, আবিষ্কারগুলো রেখে গেছেন, ভালো কথা। এটাই তো শেষ নয়। এত বড় সৃষ্টির রহস্য দেখে আমাদের আরো একটু ভাবা উচিত নয় কি? সেই ভাবনার পথে আমরা মনের দিক থেকে এগিয়ে গিয়ে খনন করে চলতে থাকি, দেখি কোনো ফল পাওয়া যায় কিনা, বা এর উদ্দেশ্য কিছু খুঁজে পাওয়া যায় কিনা। এলাম, বড় হলাম, ছেলে পেলে দিলাম, মান যশ অর্থ উপার্জন করলাম, তারপরে ঠিক হয়ে গেল, পরিষ্কার হয়ে তার খেলা খেলতে। এইভাবে তো পরপর এই তো চলে আসছে। এইটুকুনো এত বড় বিরাট সৃষ্টি, এইটুকুনোর জন্য এত বড় সৃষ্টি, এতটা রহস্য, এইটা কি করে মেনে নেওয়া যায়? তার ভিতরে আরো কোনো রহস্য আছে কিনা সেদিকটা তো ভাবা উচিত। শুধু এইটুকুনি শেষ, এইটুকুনির জন্য এত বড় মহাশূন্যের এত সৃষ্টি, এতে দাঁড়িয়ে টানলে চলবে না। আমাদের আরো অগ্রসর হতে হবে, খুঁজে বার করতে হবে এই মহাশূন্যের সৃষ্টি আর কি উদ্দেশ্য আছে। এই 70-80-90 বছরের খেলার জন্য আমরা এত লেখা পড়া শিক্ষা পরিশ্রম করে শেষ ভোগ করে করার সময়টুকুনো থাকে না। তারপরে কালে অকালে তো সবাই চলেই যাচ্ছে, সেখানে তো কোনো কথাই নেই, কাউকে ধরে রাখা যাচ্ছে না। কিন্তু এত সহজে এইটুকুতেই তো কোনো মেনে নেওয়া যাচ্ছে না। আরো কি আছে? সাগর তো দেখছি, নদীও দেখছি, খাল বিলও দেখছি, আবার মাটি খনন করে যে আবার সাগরের মতন যে জল পাওয়া যায় সেটা তো আগে জানা ছিল না। খনন করেই তো সেটা পাওয়া গেল। এবং অমূল্য সম্পদ মাটির তলে যে পড়ে আছে সেটা তো আগে অনেকেরই জানা থাকতো না, পরে তো এগুলো জানা গেল। মাটি খুঁড়ে খুঁড়ে অমূল্য সম্পদ। সেই রকম মাটির তলের মতো যে অবিরাম স্রোত বয়ে যাচ্ছে কিনা, অমূল্য সম্পদ পড়ে আছে কিনা, যেটা আমাদের জানা দরকার, যেটা আমাদের জন্য রয়েছে, সেইখানে না পৌঁছানো অবধি, না জানা অবধি এই জীবনের রহস্যের এর দাড়ি টানা যাবে না। ওই পর্যন্ত না যাওয়া অবধি, সেই রহস্যে না পৌঁছানো অবধি দাড়ি টানা চলবে। কারণ এই দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, মরুভূমির উপরে নিচে জল, এ কি করে সম্ভব?
সম্ভব তো হলো, অনেক সম্ভবই অনেক অসম্ভবই সম্ভব হয়ে যাচ্ছে। এই যে একটা অসম্ভব আমাদের সামনে রয়েছে, সেটা যে আমাদের সম্ভবে আসবে না কি করে হবে? তাই তা না হলে আমাদের মনে জাগবেই বা কেন? যদি না থাকতো তাহলে জাগতো না। আমাদের সৃষ্টিতত্ত্বের ভিতরে, আমাদের সৃষ্টি রয়েছে, আমাদের মাথা এই কথাটা কেন বারবার করে যাচ্ছে? জাগাটাই ভাবতে হবে, আছে বলি জাগছে। এটা যদি আমি মনে করি, ভাবি, যে কল্পনা হবে? এই জিজ্ঞাসাটা কেন হলো? ওই রকম জিজ্ঞাসা তো হয় না, আমার পিছনে দুইটা চক্ষু দিল না কেন, সেটা তো মনে আসে না। পিছনে দুইটা চক্ষু থাকলে সুবিধা হতো, পিছন দিকটাও দেখা যেত। এইরকম প্রশ্ন তো আসছে না। এই প্রশ্ন তো আসছে এরপর কি আছে? যখন আমাদের এই তৃষ্ণাটা জাগছে, প্রকৃতির নিয়ম এটাই নাকি যেই তৃষ্ণা জাগবে সেই তৃষ্ণার বস্তু না থাকলে নাকি তৃষ্ণা জাগে না। গভীর বনের ব্যাঘ্র, তার ভিতরে যখন তৃষ্ণার উদয় হয়, সেও মানুষের ঘাটে একটা জল পান করে যায়। 10-15 মাইল দূর থেকেও সে জল পান করে যায়। তৃষ্ণায় তাকে টেনে নিয়ে আসে কোথায় জল। ওই তৃষ্ণায় কিন্তু মাটি খায় না, পাতা খায় না, জল। সে ওই তৃষ্ণায় যে জল পান করতে হবে সে কি করে জানলো? তৃষ্ণায় তাকে নিয়ে গেল জলের দিকে, অন্যদিকে কিন্তু নিল না। বনের পশুকে অন্যদিকে নিল না, নিল ঠিক সেই জলের পথে, জলের দিকে। তৃষ্ণার ধর্মই হল তৃষ্ণার বস্তু যেখানে, সেখানেই পৌঁছিয়ে দেয়। তো আমাদের ভিতরে যে তৃষ্ণাটা জাগলো, সেই চেষ্টা জাগলো যে এরপরে কি আমরা জানতে চাই, কেন, এর উদ্দেশ্য কি, এর ফল কি, এই যে একটা উদ্দেশ্য, শেষ ফল কি প্রয়োজন, এই যে ভিতর থেকে যে একটা তৃষ্ণা জিজ্ঞাসা, যে তৃষ্ণার মতন যাচ্ছে, তখনই আমাদের বুঝতে হবে যে তৃষ্ণার বস্তু যদি না থাকতো তাহলে এটি তো স্বাভাবিক কথা। এটার মধ্যে যদি বলো যে এটা ভাব উচ্ছ্বাসের কথা, ভাবের কথাই হোক, উচ্ছ্বাসের কথাই হোক, যেই বৃত্তিটা জাগে তার নিবৃত্তির বস্তুটা তো থাকে, দেখতে পাচ্ছি। ভিতরের যে কোনো বৃত্তি জাগুক, কি খাও, কাম বা ক্ষুধা বা নিবৃত্তি, যা কিছু জাগে, বৃত্তিটা যখন জাগে নিবৃত্তির জন্য, তার বস্তুগুলো সেই বস্তুর দিকে টেনে নিয়ে যায়। কাম জাগলে, যদি কাম ভিতর থেকে জাগে, তখন দুইটা আপেল খেলে চলে না। হ্যাঁ, ও কামের বস্তুতেই টেনে নিয়ে যায়। ক্ষুধা যখন জাগে তখন অন্য বস্তুতে ক্ষুধা নিবৃত্তি হবে না। তৃষ্ণা যখন জাগে তৃষ্ণার বস্তুটি নিয়ে যায়। ঠিক ভিতর থেকে যে ইন্দ্রিয়ে যে ক্ষুধা, সেই ক্ষুধার বস্তুর দিকে টেনে নিয়ে যায়। ও সেই বস্তু আবার তৈরি থাকে, আছে বলেই টেনে নিয়ে যাচ্ছে। আমাদের ভিতরে থেকে যেটা যাচ্ছে, এটা তো বৃত্তি, যে বৃত্তির নিবৃত্তির কল্পে যেটা যাচ্ছে,
যে এর শেষ কোথায়, এর ফল কি, এর উদ্দেশ্য কি, উদ্দেশ্যের পথে নিয়ে যাওয়া কি সৃষ্টিতত্ত্বের উদ্দেশ্য, এই যে একটা তৃষ্ণা ভিতর থেকে জেগে উঠছে, তখন কি যদি আমরা বলি যে তৃষ্ণার বস্তু নিশ্চয়ই আছে সামনে, খুঁজলে বার হবে, তৃষ্ণার বস্তু আমরা পাবো, তা না হলে কেন থাকবে? কথাটা কি হঠাৎ ভাব উচ্ছ্বাসের মতন উড়িয়ে দেওয়া যায় কি? তা না হলে জাগতো না। যখন জাগছে, ভিতর থেকে যখন জাগছে, তখন এটা আমাদের বুঝতেই হবে যে আছে, আছে বলেই যাচ্ছে। এখন কি করে সেই আখের সন্ধান পাব? যেমনি করে ইন্দ্রিয়গুলো যেমনি করে পায়, তেমনি করে আমরা আমাদের ভিতরে খুঁজের সারাটা খুঁজতে খুঁজতে যাচ্ছে। এদিকে যাই, ওদিকে যাই, দেখি ব্যাপারটা কি, আর তারপরে আর কি আছে দেখি। এই বস্তু ধরে ধরেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই বস্তুই বস্তুত্বের সন্ধান দিচ্ছে, উদ্দেশ্যের সন্ধানের পথে নিয়ে যাচ্ছে। কথাগুলো একটু ভাবের মতো, ভাবের মতো অতি সূক্ষ্ম কথা, একটু ভাব উচ্ছ্বাসের মতন হয়, কিন্তু সেটা অঙ্ক ছাড়া নয়, যুক্তি ছাড়া নয়, সেখানেও গণিত আছে, ফেলে দেওয়ার মতন নয়। কেমন হলো? ভালো লেগেছে না? তাই সাধারণ এই প্রসঙ্গ এখন স্থগিত রাখলাম। আমাদের সংসার জীবনে আমরা ফিরে আসি, আমাদের সংসার সমাজ জীবনে ফিরে আসি। এটা হলো একটা ইন্ট্রোডাকশনের মতন, এটা আভাসের মতো। এটা এই প্রসঙ্গটা একটা আভাসের মতন বললাম। আভাস, পূর্বাভাস, পূর্বাভাস যেমন আভাসের ইঙ্গিত দেয়, পূর্বাভাস যেমন আভাসের ইঙ্গিত দেয়, আমাদের ভিতরে যে আভাস, এটা নিশ্চয়ই উদয়ের আভাস। তা নইলে এই ইঙ্গিত আমাদের ভিতরে কেন সংকেত দিচ্ছে? বুঝতে পারছো? এই ইঙ্গিতটা কেন সংকেত দিচ্ছে? আভাস আছে বলে তাদের এই সংকেত আসার কোনো প্রয়োজন ছিল। এবং সমস্ত জগৎটাই জ্যামিতি, এই ম্যাথামেটিক্সের গণিত মাপঝোপ দিয়ে চলছে। সব এই মাপে হচ্ছে, এই গণিতে হচ্ছে, এই সব মাপঝোপের ভিতর দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, মাপঝোপের ভিতর দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে। দূরত্ব, তার স্পিড, গতি, সময়, সবটাই মাপকাঠির উপরে নির্ভর করে এক একটা কাজ শুরু হয়ে যায়। যাক, সে কথা ফিরে আসছে আবার আমাদের সংসার। এই যে আমরা সংসার করছি,
তাও তো দেখো সংসার জন্মের থেকে মৃত্যু অবধি এক এক সংসারে কতগুলো মন নিয়ে আমরা বাস করছি, কতগুলো বিশাল 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 মন নিয়ে, কতগুলো বিশাল মন নিয়ে, এক একজনের বিশাল বিশাল মন নিয়ে, এক একজনের বিশাল মন নিয়ে আমরা একত্র বাস করছি। প্রত্যেকেরই বিশাল মন নিয়ে আমরা একত্র বাস করছি। হাতে কে কটা আম পাতা কাঁঠাল পাতা দিলে পেট ভরবে, সে ছুটপাট করবেই। খাতায় রেখে তাদের ছাগলের খোরাক যদি দাও, ছাগের খোরাক যদি দেয়, গাভীর খোরাক যদি দেয়, হাতি কি হবে বলো? হাতির উপায় কি হবে বলো? সে যখন ছুটপাট করবে, ভাঙাচোরা করার চেষ্টা করবে, উঠাল কথা। আর আমরা এক একটি বিশাল মন নিয়ে বসবাস করছি। আমাদের উপায় কি? আমরা কি সেই রকম খোরাক কি পাচ্ছি? সেই বিশাল মনের খোরাক আমরা কি পাচ্ছি বলো? আমরা সংসারে কি কি কতটুকু মনের খোরাক পাচ্ছি? লেখা পড়া, শিক্ষা, তারপরে টুকটাক কাজ, উপার্জন, ছেলে মেয়ে, অসুখ বিসুখ, ঘর বাড়ি, এই আস্তে আস্তে করে বাড়াবার চেষ্টা করি, ছাড়াবার চেষ্টা করি, সবকিছু। এতগুলো মন একত্রিত হয়ে আছে। এই মনের খোরাক, এই সামান্য সংসারের এতটুকুনো চিন্তাতে কি তাকে খুশি করা যায়? হাতির পেট ভরতে পারবে? যাকে বিশাল যেখানে মন নিয়ে বসে রয়েছ, তার খোরাকটিও তো বিশাল। সেই খোরাক তোমরা দিচ্ছ কোথায়? খোরাক তো তোমরা দিচ্ছ না। খোরাক না পাওয়ার ফলে কি হচ্ছে? একটা সংসারে 10 জন লোক বাস করছে, 10টা বিশাল হাতি। মনটাকে হাতির রূপে ব্যবহার করবে। এই 10টা হাতি মন হাতি, তাকে সংসারের টুকটাক খাওয়া পড়া, লেখা, ঘর বাড়ি, বাইরে ঘরে ইত্যাদি ইত্যাদি কাজকর্মে দিয়া এই 10টা মন হাতির খোরাক ভরতে হচ্ছে। একটারই বলা মানে এই সবটা দিয়ে একটারই কিছু হয় না। 10টা দিয়ে যখন 10টাকে কি করে ভরবে, তখনই আসে জটিলতা, উঠাল পাতা। তখন বসে বসে আগারি চিন্তা, যত রকম আগারি চিন্তা, ওইটাকে নষ্ট করার জন্য মনের খোরাক হল মননের মাধ্যমে মনে মনে চিন্তা করে মনের খোরাক বাড়তে হয়। মনে মনে চিন্তা করে তার সমাধান করে বাড়াতে হয়। ঘর বাড়ি, উপার্জন, শিক্ষা দীক্ষা, সব কিছু আপদ বিপদ মনে মনে চিন্তা করেই সেগুলো সমস্যার সমাধান করে কিছুটা মনের খোরাক দিতে হয়। তাতে কিছুই হয় না, একজনের মনের খোরাকও হয় না। সেখানে 10টি ব্যক্তি এক জায়গায় বসবাস, তার ভিতরে তখন তারা কিভাবে সময় নষ্ট করে, সেই মনটা তোমার যত রকম
বৃত্তিগুলো আছে, মনের বৃত্তিগুলো, এগুলো সব উথাল পাথাল করতে শুরু করে নিজে নিজে। এটা বলে নিজে নিজে চিন্তা করে নিজে নিজে উপভোগ করছে। গাছের পাতায় যেমন আলো বাতাসের দিকে খাদ্য খায়, সেরকম মন তার মনন শক্তির মাধ্যমে সে নিজের কতগুলো খোরাক তৈরি করে নেয় নিজের উদরকে পূরণ করার জন্য। সে তখন কি করে? ওর সাথে ঝগড়া, ওর নামে বদনাম, ওরে ভুল বুঝা, ওরে খুঁচিয়ে কথা বলা, ওই যে একটা অন্য ছেলেকে চিন্তা করা, ছেলে অন্য মেয়েকে চিন্তা করলো, তার আবার ভবিষ্যৎ চিন্তা করলো, আমি যদি তার স্ত্রী হই, আমি যদি সে যদি আমার স্বামী হয়, এগুলি সব কল্পনা করে, মনের ভিতরে কল্পনা করে করে সে দৌড়তে শুরু করছে। কি করবে? কাজ তো নাই, মেশিন তো চলছে। সে বুঝে বুঝে সে তার স্বামী হইল, সে তার স্ত্রী হইল, সে স্ত্রী হয়ে একেবারে দিল্লি বোম্বে একেবারে ফরেনে চলে গেল, সেখানে গিয়ে বাড়ি করলো, গাড়ি করলো, মা বাবারে নিয়ে গেল, চিন্তা করতে শুরু করছে, এগুলো খোরাক তৈরি করছে। আবার ফিরে আসলো, সে এত বড় লেখাপড়া এরকম ফার্স্ট হবে, গানে ফার্স্ট হবে, একেবারে বড় আর্টিস্ট হবে, নাম এত বড় নাম হবে, সে বড় জায়গায় জায়গায় বড় বড় জলসায় যাবে, বড় বড় গানের জায়গায় জায়গায় গিয়ে গান গাবে, ফরেনের সব জায়গায় গিয়ে গান করবে, বাজনা করবে, নাচ করবে, এবং আমার এই স্বামীকে নিয়ে বাজার করবে, হাট করবে, ইচ্ছা মতন যা খুশি তা চিন্তা করে চলছে একেবারে। এগুলো কি করবে? চিন্তা করে চলছে। যখন খাওয়া পায় না তখন গাছের পাতায় খাইতে মানুষ। খাওয়ার অভাবে যখন সৃষ্টি হইল দেশে, ওই 50 জন্মান্তরের সময় যা পায় তখন তাই খায়। সেই গাছের পাতা, ওই ডোকা যা পায় তাই, যেমন পেট উদর পূরণের জন্য তাই খাচ্ছে। তাই সেই আবার হাজার হাজার লোক কলেরা রোগে মারা যাচ্ছে, নানা রোগে জীবন পাচ্ছে। এইটাও ঠিক, এই উদর পূরণের মনের উদর পূরণ করার জন্য এমন সব চিন্তা করতে শুরু করেছে। সে কখনো প্রফেসর, কখনো প্রিন্সিপাল, কখনো ভাইস চ্যান্সেলর, কোন পদবাগী না এটা, কখনো সে মিনিস্টার, কখনো প্রাইম মিনিস্টার, কখনো প্রেসিডেন্ট, সব জায়গায় সে ঘুরে আসতেছে, হয়ে গেছে। হয়ে গিয়া অর্ডার দিয়া একেবারে ভারতবর্ষকে সে তৈরি করলো, পৃথিবীর মধ্যে সে একজন বড় নেতা হয়ে গেল, সবাই তাকে মানতে শুরু করলো। একেবারে সে সবচেয়ে বেশ সুন্দর ছেলেকে সে বিয়ে করলো, অর্থাৎ সুন্দরী মেয়েকে বিয়ে করলো। একেবারে সে আর বাকি নাই তার শয়নে স্বপনে ওই সব ছেলেদের সে দেখে নাই, ছবিতে দেখেছে, সেটাই ভেবে সেদিন কাটাচ্ছে। এই আমার স্বামী হবে, আমি তাকে ডাকবো, আমি তাকে নিয়ে যাব, বাজার করবো, লন্ডনে যাব, আমেরিকায় যাব, প্লেনে যাব, সেই ভ্যানিটি বক্স কি বলে দেখেন, ভিআইপি বক্স নিয়ে বার হবে। আমি বাড়িতে বাবা মার জন্য, সেই ভাই বোনদের জন্য নানা রকম জিনিস নিয়ে আসবো, তারা কথা দেখবে। এই সমস্ত সব এগুলি যে আউলা জাউলা বলা যায়, আউলা জাউলা চিন্তা, এলোমেলো চিন্তা শুরু করে দিল। এইগুলো চিন্তা করে 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 বেশ দিন কাটায়, ওই যা ঘুমায়, তখন ঘুম এসে পড়ে, ঘুম এসে দুর্বল হয়। দুর্বলে আবার ওইখানে আবার খানাবাদ তেলবাদ কোনো মতো করে খায়,